ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। এই ইউনিট থেকে এলসি অসিলেশন বা এলসি দোলন। এলসি দোলন এটা বোঝার জন্য যে বর্তনীটির প্রয়োজন, তাতে একটি আবেশক আর একটি ধারক থাকবে। আবেশকের স্বাবেশাঙ্ক এল, ধারকের ধারকত্ব সি। এর সঙ্গে থাকবে আরও একটি রিওস্ট্যাট আরএইচ মানে পরিবর্তনশীল রোধ এখানে যোগ করা হয়েছে। একটি ব্যাটারির পজিটিভ দিক ওই দিকে, নেগেটিভ দিক এই দিকে। আচ্ছা, এইখানটাকে এটা একটা দ্বিমুখী চাবি। এখানটা এস, এটা S1, এটা S2 বললাম। এবার প্রথম কাজ হচ্ছে আমাদের S1 যোগ করলে দেখো বাঁ দিকটা যোগ হবে, আর S2 যদি যোগ করি এই দিকটা বন্ধ করে, তাহলে এল আর সি এর মধ্যে শুধু সংযোগটা হবে। তার মানে কোন দিকের বর্তনীটা চালাবো, কোন দিকের বর্তনীটা বন্ধ করব, এই দ্বিমুখী চাবিটা দিয়ে তার ঠিক হবে। এখন ধরো এস আর S1 যোগ করলাম। S1 যোগ করলে কি হবে? S1 যোগ করলে ব্যাটারি ধারক এই বর্তনীটি সংহত হবে। ব্যাটারি ধারক এই বর্তনীটি সংহত হবে। তাহলে এই বর্তনীটি সংহত হলে ওই ধারকটি আহিত হতে থাকবে। মনে করো ধারকটি কিউ আধানে আহিত হলো, এরকম S1 যোগ করলাম, ধারকটি একদম ম্যাক্সিমাম যা আধান নেওয়ার সম্পূর্ণরূপে আহিত হলো, আর এর আধান হলো কিউ। তাহলে ধারকের শক্তি তখন হবে, ধারকের শক্তি, এটা ইসি বলি, ইসি ইকাল টু কিউ স্কোয়ার বাই 2c। সি মানে ক্যাপাসিটার, এখানে ইসি এই সিটা সাফিক্সে দিয়েছি ক্যাপাসিটারের জন্য। তখন কিন্তু আবেশকের শক্তি শূন্য। আবেশকের শক্তি এটাকে বলবো ইএল ইকাল টু 0। কারণ আবেশক তো তখন বিচ্ছিন্ন, বর্তনীতে তাকে যোগ করাই হয়নি, কানেকশনটা দেওয়াই হয়নি। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে যদি ওই রকম ধারকটাকে আহিত হতে দেওয়া হয়, ধারকটি সম্পূর্ণরূপে আহিত হলো, কিউ আধান নিল, তাহলে ওর শক্তি হবে কিউ স্কোয়ার বাই 2c। আবেশকের শক্তি কিন্তু 0, কারণ আবেশকটা তখনও খণ্ডিত হয়ে আছে। তাহলে আমাদের লেখাটা এরকম হয়ে গেল, আবেশকের শক্তি 0, ধারকের সঞ্চিত শক্তি, ধারকের তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি বলতে পারো, এটা আরও ভালো কথা হলো। তাহলে ইসি ইকাল টু কিউ স্কোয়ার বাই 2c। এবার S1কে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। S1কে বিচ্ছিন্ন করে S2 যোগ করা হবে, S2। তাহলে S2 যোগ করা হলো, S1কে কেটে দেওয়া হলো, বিচ্ছিন্ন করা হলো, দিয়ে S2 যোগ করা হলো। তাহলে কি হবে? ধারক আর আবেশক এরা বর্তনীতে চলে এলো। এখন ধারকটা যেই বর্তনীটা সংহত হয়ে যাবে, ধারকটা অমনি আহিত, মানে ওর আধানটা ছাড়তে শুরু করবে। আধানটা ছাড়তে শুরু করলে তাহলে এর জন্য আবেশকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে। তাও ওই তড়িৎ প্রবাহটা আবার পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ। কারণ আর ধারকটা প্রথমে যেভাবে আধান ছাড়বে, পরে যত সময় পাল্টাবে, আধান যে ডিসচার্জের রেটটা সেটাও পাল্টাবে। তার মানে ধারক থেকে তড়িৎ প্রবাহ, যে ধারকের জন্য যেটা বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহটা পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ হবে। পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ আবেশকের মধ্য দিয়ে গেলে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। আমরা জানি আবিষ্ট তড়িৎ চালক বল সমান -L × dIdt। তাহলে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। এবার ধারকটা এরকম করে আধান ছাড়ছে, আর এতে তড়িৎ চালক বল আবিষ্ট হচ্ছে। তো ধারকের আধানটা সম্পূর্ণ ক্ষরণ হয়ে গেল। ধারকের আধানটা সম্পূর্ণ যদি ক্ষরণ হয়ে যায়, তখন ইসি মানে ধারকের তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত শক্তি 0 হয়ে গেল। কিন্তু আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণটা তখন হয়ে যাবে ½ L I0²। I0টা মানে এল তো আবেশকের স্বাবেশাঙ্ক, I0 মানে হচ্ছে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ।
আর ধারকের শক্তি আবেশকের শক্তি তো জানো হাফ এল আই স্কোয়ার। তাহলে এখন আবেশকের চৌম্বক ক্ষেত্রে ম্যাক্সিমাম শক্তি ওইটা চলে গেল, তা অর্থাৎ বলতে পারি যে ধারকের শক্তিটা আবেশকের শক্তিতে হস্তান্তরিত হয়ে গেল। এখন এর তড়িৎচালক বল, এই আবেশকটাতে যেহেতু তড়িৎচালক বল আবিষ্ট হয়ে আছে, ধারকটা অনাহিত, তাহলে তখন কি হবে না, তখন আবেশকের জন্য আবেশকটা আবার তড়িৎ প্রবাহ পাঠাবে, বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠাবে। বর্তনীতে যেই তড়িৎ প্রবাহ পাঠাবে অমনি ধারকটা আহিত হতে থাকবে, তবে এবারে কিন্তু ধরো প্রথমে এখানে প্লাস আধান আহিত হচ্ছিল, নিচের পাতটা মাইনাস আধানে, এবারে কিন্তু উল্টো হয়ে যাবে, কারণ আবেশকটা উল্টে দেবে। আবেশককে এই দিকটা তখন নিচের পাতটা প্লাস আর উপরের পাতটা মাইনাস আধানে আহিত হতে থাকবে। তাহলে এরকম করে আবেশকের তড়িৎচালক বলের জন্য তড়িৎ প্রবাহ চলছে, মানে ওর শক্তি কমছে। আর ধারকের শক্তি ছিল না, আধান ছিল না, ওটাতে আধান আহিত হচ্ছে, হতে হতে এক সময় দেখবো আবার ইএল এর ভ্যালুটা হয়ে গেল 0, মানে পুরো ও তড়িৎচালক বলটা শেষ হয়ে গেল, তড়িৎ প্রবাহ মাত্রা হিসাবে বর্তনীতে ওকে পেয়ে গেলাম, আর ধারকের শক্তিটা হয়ে গেল ম্যাক্সিমাম। ইসি মানে আবার চলে এলো Q²/2C। অবশ্য এটা আমরা ধরে নেব ধারক আবেশক সব আদর্শ, না হলে তো কিছু এনার্জি লস বিভিন্ন কারণে হতে পারে, এনার্জি লসটাকে উপেক্ষা করার জন্য বলছি। তাহলে একবার দেখো, এটাও আগে লিখে নিলাম, আবেশকের চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তি হাফ এল আই জিরো স্কোয়ার, তখন এটা শূন্য। আবার যখন আবেশক থেকে শক্তি ছেড়ে দেবে তখন আবেশকের শক্তিটা হয়ে যাবে 0, ধারকের শক্তি হবে Q²/2C। তাহলে এইটুকুও লিখে নিই আগে। তাহলে এইভাবে দেখো ধারকের শক্তিটা আবেশকের চৌম্বক ক্ষেত্রে, আবার আবেশকের চৌম্বক ক্ষেত্র হতে শক্তিটা ধারকের তড়িৎ ক্ষেত্রে আসছে। তার মানে ওই শক্তিটা ধারক থেকে আবেশক থেকে ধারক, এইভাবে আন্দোলন চলছে। এই যে মানে ঘটনাটা, এটা কি বলা হবে এলসি স্পন্দন। পর্যায়ক্রমে একবার ধারকের শক্তি আবেশকের শক্তিতে, আবেশকের শক্তি ধারকের শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এইটাই হলো এলসি দোলন বা এলসি স্পন্দন। আমরা যদি ওই বর্তনীটিতে, এলসি বর্তনীতে যদি কার্টশফের সূত্র বসাই, তাহলে পাবো দেখো Q/C মাইনাস এল ইন্টু ডিআইডিটি ইকাল টু 0। এর বিভব মানে ওই ধারকের বিভব প্লাস আবেশকের বিভব, এদের যোগফলটা 0। তাহলে ধারকের বিভব মানে ভিসি প্লাস ভিএল ইকাল টু 0। ভিসি মানে Q/C আর ভিএল মানে আমরা ওই আগের পাতাতেই লিখছিলাম মাইনাস এল ইন্টু ডিআইডিটি। তাহলে এদের যোগফলটা 0 করলে আমরা যেমনটি লিখেছি এই ফলটাই পাই। এখানে আইটাকে আমরা কিউ এর আকারে লিখতে পারি, দেখো কেমন করে, Q/C মাইনাস এল ইন্টু ডিডিটি অফ মাইনাস ডিকিউ ডিটি। কারণ আধান ক্ষরণের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাহলে আধান ক্ষরণের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া যায়, ক্ষরণ বলে মাইনাস চিহ্নটা দিতে হয়েছে। তাহলে ইকুয়াল টু 0 করলাম, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে Q/C প্লাস এল ইন্টু D2Q DT2, মানে এখানে টি এর সাপেক্ষে কিউ এর ডবল ডেরিভেটিভ চলে এলো। এখান থেকে আরেকটু লিখছি D2Q DT2 প্লাস 1/LC ইন্টু কিউ, তাকে এল দিয়ে ভাগ করে দিয়েছি দুদিকটাকেই, ইকাল টু 0। তাহলে আমরা একবার এই ইকুয়েশনটা পরের পাতায় লিখে নিই। এই সমীকরণটি দেখো D2
এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু 0 এর আকারের এখানে অবশ্য ওমেগা আমরা যেটা বলছি ওমেগাটা হবে √1/√LC। দেখো এখানে ওমেগা স্কোয়ার মানে পুরোটা যদি ধরি তাহলে ওমেগা মানে 1/√LC। তাহলে এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা একই। এইটা আমরা জানি d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু 0, এটা আমরা জানি সরল দোলগতির অবকল সমীকরণ। সরল দোলগতির অবকল সমীকরণ। এখন এই সমীকরণটি সমাধান করলে যেটা পাবো q ইকাল টু q0 cos ওমেগা টি প্লাস ফাই। q0 মানে সর্বাধিক আধান, মানে আধানের সর্বোচ্চ মান, ফাই মানে হচ্ছে প্রাথমিক দশা, আর ওমেগাটা তো বলেইছি ওমেগা মানে 1/√LC। তাহলে এটা লিখে রাখি একটু। ক্লাস 11-এ আমরা এই অবকল সমীকরণটির সমাধান করেছিলাম, কিন্তু এইরকম অবকল এইখানে ক্লাস 12-এর এই সমস্যাটিতে অবকল সমীকরণটির সমাধান করার আর প্রয়োজন নেই। তোমরা সরাসরি উত্তরটি লিখবে যে সমাধান করলে পাওয়া যায় q ইকাল টু q0 cos ওমেগা টি প্লাস পাই। এইটার অর্থ হলো যে আধানের মানটা q ইকাল টু 0-কে মাঝে রেখে q0 বিস্তার নিয়ে আন্দোলিত হয়। ওই এলসি সার্কিটটাতে আধানের মান q ইকাল টু 0-কে মাঝে রেখে q0 বিস্তার নিয়ে আন্দোলিত হয়। তার মানে একবার একটা ধারকের একটা পাত, তার আধানটা q0, তারপর আবার 0, ধারকের একটি পাত, তার আধানটি একবার q0, তারপরে 0, আবার হচ্ছে যে ওই পাতটির আধান মাইনাস q0, সেরকম আবার 0, তারপরে আবার q0। অর্থাৎ বললাম কি 0-কে মাঝে রেখে q ইকাল টু 0 এটাকে মাঝে রেখে q0 বিস্তার নিয়ে আন্দোলিত হয়। তার মানে তো এলসি স্পন্দন চলে। তাহলে ওই তথ্যটি আমাদেরকে একটু লিখে নিতে হবে। সুতরাং বলে লিখে নিই, সুতরাং ধারকটির আধান, তাহলে গোটা কথাটা হলো সুতরাং ধারকটির আধান q ইকাল টু 0-কে মাঝে রেখে q0 বিস্তার নিয়ে আন্দোলিত হতে থাকে, অর্থাৎ এলসি স্পন্দন চলে। এবারে এখানে একটা শর্ট কোশ্চেনের মতো একটা তথ্য রয়েছে, সেটাকে একটু খেয়াল করে নিই। যদি ওটা এনবি করে লিখে রাখতে পারি, এনবি করে লিখে রাখবো, যদি আবেশক এবং ধারক এরা আদর্শ হয়, অর্থাৎ ধারকটা কোনো রকম আধান ছাড়বে না, আবেশকের কোনো ওহমীয় রোধ নেই, এরকম যদি শর্তগুলো হয়, এরা যদি উভয়ই আদর্শ হয়, তাহলে কিন্তু ওই q0 বিস্তার নিয়ে মানে সবসময়ই বিস্তারটা q0 থাকবে, সবসময় q0 বিস্তার নিয়েই আন্দোলিত হবে, অর্থাৎ আনড্যাম্পড অসিলেশন পাবো। এরকম যদি হয় তাহলে আনড্যাম্পড অসিলেশন অর্থাৎ মন্দনহীন দোলন পাবো। আনড্যাম্পড অসিলেশন পাবো। কিন্তু বাস্তবে দেখা যায় যে ধারকটিও পুরো আদর্শ নয়, আবার আবেশকের ওহমীয় রোধ কিছু হলেও থাকে, তার জন্য শক্তি ক্ষয় হয়। শক্তি ক্ষয় হয় বলে বিস্তারটা ধীরে ধীরে কমতে থাকে, বিস্তারটা আস্তে আস্তে কমতে থাকে। ওকে, অর্থাৎ ড্যাম্পড অসিলেশন পাওয়া যায়। এরকম ড্যাম্পড অসিলেশন মানে মন্দনযুক্ত দোলন বা অবমন্দিত দোলন পাওয়া যায়, ড্যাম্পড অসিলেশন। তবে এইরকম অসিলেশন তো হবেই। এক্ষেত্রে একে আনড্যাম্পড করতে হলে, সবসময় বিস্তারটা একই রাখতে হলে ট্রানজিস্টার ব্যবহার করে সেটা করা যেতে পারে।
ট্রানজিস্টর ব্যবহার করে ধনাত্মক পুনর্নিবেশের নীতিকে কাজে লাগিয়ে ধনাত্মক পুনর্নিবেশ পজিটিভ ফিডব্যাক, ধনাত্মক পুনর্নিবেশ এর নীতিকে কাজে লাগিয়ে আর সবসময়ের জন্যই মন্দনহীন দোলন পাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এটা রয়েছে আবার এই মানে অসিলেটর, ট্রানজিস্টার অ্যাজ অ্যান অসিলেটর, এই টপিকটা আছে ইউনিট 9-এ। যাই হোক, তাহলে আমরা আপাতত এই তথ্যটি একটু লিখে রেখে দিই এনবি করে, যে ধারকটি আদর্শ এবং আবেশকের ওহমীয় রোধ না থাকলে মন্দনহীন দোলন আনড্যাম্পড অসিলেশন পাওয়া যায়, কিন্তু বাস্তবে তা হয় না, অর্থাৎ মন্দিত দোলন পাওয়া যায়। কারণ কি না, কারণ হলো যে আবেশক এবং ধারক উভয়ই আদর্শ হয় না, তাহলে কিছু শক্তির ক্ষয় হয়, তার জন্যই ড্যাম্পড অসিলেশন পাওয়া যায়, ড্যাম্পড অসিলেশন। ট্রানজিস্টার ব্যবহার করে ধনাত্মক পুনর্নিবেশের নীতি প্রয়োগ করে মন্দনহীন দোলন পাওয়া সম্ভব। তাহলে এলসি অসিলেশন সম্পর্কে এই ইউনিটে এর থেকে বেশি আর কিছু করার প্রয়োজন নেই, এটাই সাফিসিয়েন্ট। তাহলে এখন এই পর্যন্তই থাক।